এজন যখন চোখ মেলে তাকালো তখন সে নিজেকে আবিষ্কার করলো হসপিটালের এক ভিআইপি কক্ষে। তার দুপাশে দাঁড়িয়ে ছিল ইব্রাহিম আর বাহাদুর। এজন বাহাদুর আর ইব্রাহিমকে দেখে চোখ সরিয়ে আশেপাশে তাকালো। না, আর কেউ নেই কক্ষে। বাবা ভাইজান কেউ নেই, মাহিও নেই। বাহাদুর এজনের জ্ঞান ফিরতে দেখে যেন স্বস্তির শ্বাস ফেললো। টিটকারি মেরে বলল, শালা বউয়ের হাতে খুন হতে হতে বেঁচে গেছিস। এজন হালকা নড়তে গিয়ে বুকে ব্যথা অনুভব করলো। ব্যথায় চোখ মুখ কুচকে বলল, যা হারামজাদা তোর যা। পুরো কথাটা শেষ করলো না। কিছু একটা মনে হতে বাম হাতটা নিয়ে চাদরের নিচ দিয়ে দুপায়ের মাঝখানে রাখলো। না, কাঙ্ক্ষিত জিনিসটা ঠিকই আছে। স্বস্তি পেল। ইব্রাহিম কেবিনের বাহিরে চলে গেল ইয়াসিনকে ফোন দিতে। বাহাদুর এজনের কোমরের কাছে বসে বলল, কেমন করছিলি বউয়ের সাথে যে বউ সোজা বুক বরাবর ছুরি বসিয়ে দিল? যেরকম করেছি বউয়ের সাথে, বউ যে আমার টুনটুনিটা কেটে দেয় নাই, এটাই তো আমার সাত কপালের ভাগ্য। বাহাদুর ভ্রু কুচকালো। কি কাম করছিলি? এজন মুখ ফিরিয়ে নিয়ে বলল, কইতে শরম করে। বাহাদুর ফোঁস করে শ্বাস ফেলল। হেতির বলে শরম করে কইতে? সিরিয়াসলি? শরম কারে কয় হেই জানে। নির্লজ্জ ছেলে আজ শরমের কথা বলছে। আমার বাপ ভাই কইরে আমি মৃত্যু সহজে, অথচ তাতে দেখতেছি না। তোর ভাইজান মহাদেবপুর আর তোর বাপ মাহিরে খুঁজতে গেছে। এজনের ভ্রু কুচকে আস। মাইকে খুঁজতে গেছে মানে? আমার বাপে আমার বউরে দিয়ে কি কাজ? তার ছেলেকে এভাবে জখম করে পালিয়েছে, তো খুঁজবে না? পেলে হয়তো মেরেই আসবে। এজন তাড়াতাড়ি করে উঠে বসলো। কই গেছে খুঁজতে? মাহির অ্যাপার্টমেন্ট। এজন শার্টটা বাহাদুরের দিকে ছুড়ে দিয়ে বলল, পড়তে সাহায্য কর শালা। বাহাদুর শার্টটা পুড়িয়ে দিতে এজন নেমে পড়লো বেড থেকে। কেবিন থেকে বের হতে যাচ্ছিল, পেছন থেকে বাহাদুর এজনের হাত টেনে বলল, কই যাচ্ছিস? বেশি নাড়াচাড়া করলে ব্লিডিং হবে আবার। হোক, তাতে তোর বাপের কি? এজন বাহাদুরকে ছাড়িয়ে বেরিয়ে গেল। ইব্রাহিম ইয়াসিনকে ফোন করছে, অথচ ইয়াসিন ফোন ধরছে না। বেয়াদব মরে টরে গেছে নাকি? 3বার রিং হওয়ার পর ফোন রিসিভ হলো। ওপাশ থেকে কিছু বলার আগে এপাশ থেকে ইব্রাহিম বলল, গাধার বাচ্চা, মরতে গেছিলে নাকি? কতক্ষণ ধরে ফোন দিচ্ছি। ওপাশ থেকে সাথে সাথে মেয়েলি গলায় ভেসে আসলো, এক্সকিউজ মি, কাকে গাধার বাচ্চা বলছেন? কে আপনি? আকস্মিক মেয়েলি গলা শুনে চমকে উঠল ইব্রাহিম। মেয়ে কি করে এলো ফোনের ওপাশে? ইব্রাহিম কান থেকে ফোনটা সামনে এনে দেখলো না, নাম্বার তো ঠিকই, 01956723631। ইয়াসিন বিয়ে করে ফেলেছে তাহলে? বেয়াদব, জানালো না তাদের। আপনার স্বামীকে ফোনটা দিন আপু। উর্মি এবার আরো হকচকিয়ে গেল। হোয়াট? স্বামী? সে স্বামী কই পাবে? তার কি বিয়ে হয়েছে নাকি? ফোন এই মাথা মোটা একটা সিঙ্গেল মেয়েকে কি করে বলছেন স্বামীকে ফোন দিতে? আমি স্বামী পাবো কোথায়? আমার স্বামী নেই। ইব্রাহিম বিরক্ত হলো। তাহলে ইয়াসিনের নাম্বার আপনার কাছে কি করে? বুঝলাম রাগ করেছেন ফোন দেওয়ায়, স্বামীকে কাজ ছাড়া করতে চাইছেন না। বোন, তাকে ফোনটা দিন, খুবই আর্জেন্ট দরকার। কাজ শেষে পরে সিন্ধুকে ভরে রাখেন। থাপড়িয়ে আপনার দাঁত ফেলে দিব, অসভ্য বেটা ছেলে কোথাকার। একে তো রং নাম্বারে ফোন দিছেন, তার উপর আবার ফালতু ফালতু কথা বলছেন। রাখেন ফোন, বেয়াদব। কেটে গেল। ইব্রাহিমের চোয়াল শক্ত হয়ে আসলো। এই ইয়াসিনটাকে আজ হাতের কাছে পেলে কাঁচা চিবিয়ে খেবে। হারামজাদা, ফোন কোন মেয়ের কাছে রাখছে? ইব্রাহিম কেবিনে আসলো। বাহাদুরকে একা দেখে জিজ্ঞাসা করলো, এজওয়ান কোথায়? ওয়াশরুমে? না ভাই, ও বেরিয়ে গেছে। ইব্রাহিমের কপাল কুঁচকে আসলো। বেরিয়ে গেছে মানে? আঙ্কেলের কাছে গেছে। এই অবস্থায়? সবাই ব্যান্ডেজ করা হয়েছে। শুনো না তো। ইয়াসিনকে কল লাগাও তো। বেয়াদবকে ফোন দিলে ওর বউ আমায় ঝাড়িয়ে দিচ্ছে। ইয়াসিন বিয়ে করেছে। তাই তো মনে হয়। বাহাদুর পকেট থেকে ফোনটা বের করে ইয়াসিনকে হসপিটালে আসতে বলল। 10 মিনিটের মাথায় সে হসপিটালে আসলো। ইব্রাহিমের সামনে আসতে ইব্রাহিম কান টেনে বলল, আমি ফোন দিলে মেয়ে ধরে কেন? কোথাকার কোন মেয়েকে ফোন দিয়ে রাখিস? ইয়াসিন কান থেকে হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, ভাই লাগছে তো। লাগুক। আপনি কখন আমায় ফোন দিছেন? ফোন তো দিছে বাহাদুর। ইব্রাহিম তার ফোনটা ইয়াসিনের মুখের সামনে মেলে ধরে বলল, কার নাম্বার এটা? ইয়াসিন নাম্বারটা ভালো মতো দেখে বলল, এটা কি আপনার নাম্বার নাকি? 01956732631। আর এটা 01569236631। আপনি 2 আর 3 গুলাই ফেলেছেন। আর কার নাম্বার এটা?
ইব্রাহিম চমকালো। আসলেই ভুল, কিন্তু সে তো নাম্বার মুখস্থ করে রাখেনি কারো, শুধু লাস্ট ডিজিট আর কোন সিম সেটা মনে রাখে। এটা তো উর্মির মায়ের নাম্বার, তাহলে কি ওটা উর্মি ছিল? নম্বরেরও এত মিল কেন থাকা লাগবে? বারবার কেন সে এইটুকু একটা বাচ্চা মেয়ের সামনে এভাবে অপদস্থ হচ্ছে? এজওয়ান মাহির অ্যাপার্টমেন্টের সামনে আসতেই দেখতে পেল বাপের কালো প্রাইভেট কারটা একা নিশ্চয়ই আসেনি, গার্ড নিয়ে এসেছে। এজওয়ান এলোমেলো পায়ে হেঁটে লিফটে উঠল। 5 তলায় পঞ্চম তলায় গিয়ে লিফট খুলতে লিফট থেকে বেরিয়ে মাহির রুমের দিকে গেল। মাহির রুমের দরজাটা খোলা। এজওয়ান ভেতরে ঢুকলো, দেখলো দুজন গার্ড ভেতরে দরজার দুপাশে দাঁড়ানো। এজওয়ানকে দেখা মাত্রই সালাম জ্বালানো। এজওয়ান রুমের দিকে গেল। মাহির দিকে রক্তাক্ত চাহনি নিয়ে তাকিয়ে আছে বাসার সুলতান। কত বড় সাহস এই মেয়ের! তার ছেলেকে আঘাত করে একটা চর অবধি মারেনি কখনো তার ছেলেকে, আর এই মেয়ে বুক অবধি চলে গেছে। সকালে ব্রেকফাস্ট করেই দরকারে ছেলে রুমের দিকে গিয়েছিল বাসার সুলতান, সেজন্য ছেলেকে দেখতে পেয়েছিল ওভাবে, তা না হলে তো ওভাবেই পড়ে মরে থাকতো ছেলেটা। দুজন গার্ড মাহির হাত ধরে রেখেছে। আগে দুটো চর মেরেছে বাসার সুলতান, যার কারণে ঠোঁটের কোনায় রক্ত। তৃতীয়বার চর বসানোর জন্য হাত উঁচু করলে এজওয়ান এসে থাবা দিয়ে ধরে ফেলে। হকচকিয়ে যায় বাসার সুলতান। এজওয়ান রক্তিম চোখে তাকালো, তারপর ঘাড় বাঁকিয়ে মাহির দিকে তাকালো। মাহির ঠোঁটের কোণে রক্ত দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেল। গার্ডগুলো এজওয়ানের রক্তিম চাহনি দেখে ছেড়ে দিল। এজওয়ান বাপের হাত ছাড়া দিয়ে ফেলে মাহির গালে হাত রাখলো। মাহি ঝাড়া দিয়ে সরিয়ে দিল। বাসার সুলতান আবারও তেড়ে আসতে চাইলে এজওয়ান হাত উঁচু করে থামিয়ে দেয়। দাঁত চেপে বাপের দিকে চেয়ে বলে, হাউ ডেয়ার ইউ হিট মাই ওয়াইফ বাবা। বাসার সুলতান অবাক হলেন ছেলের এই কথা শুনে। কেন মেরেছে জানে না? ওর সাহস হয় কি করে তোকে আঘাত করার? She hit me because I was wrong. That's our master who gave you the right to touch her. You have no right to hit my wife. ওয়াইফ? এটা ওয়াইফ? ওয়াইফ এমন হয়? কই সুলেমানের বউকে দেখেছিস? ও কি বাড়ির বউ না? মেরিনকে তোর বউয়ের মতো কখনো অসভ্যতা করতে দেখেছিস? কোনো স্বামীর সাথে উচ্চ বাক্যে কথা অবধি বলেনি। স্বামীর সব কথা মেনে চলে, সেখানে তোর বউ কি করে? Don't compare my wife to anyway বাবা. কেন করব না কম্পেয়ার? এই মেয়েকে এক্ষুনি তালাক দিবি। এই মেয়ের সুলতান বাই বেও হওয়ার যোগ্য না। হয় তালাক দিবি, নয়তো আমি এই মেয়েটাকে মেরে। Don't cross your limit. In future, you make the same mistake. I'll be worse than anyway. You babasim. Mind it. বউ চলো। এজওয়ান মাহির হাত টানলে মাহি হাত ছাড়িয়ে নিতে চায়, কিন্তু এজওয়ান ঘাড় বাঁকিয়ে তাকাতে মাহি দমে যায়। এজওয়ান মাহিকে নিয়ে সুলতান বাড়িতে আসে। বাসার সুলতান প্রচণ্ড রকমের রেগে আছে মাহি এজওয়ানের উপর। এই মেয়েটা না জানি তার ছেলেকে কেড়ে নেয় তার থেকে। সোলেমান মহাদেবপুর রওনা হওয়ার পরপরই গাড়িতে থাকা কালিনী শুনেছে এজওয়ানের কথাটা। যখন শুনলো হাসপাতালে নেওয়া হয়েছে, তাই আর গাড়ি ঘুরায়নি। বউকে রেখে তারপর যাবে হাসপাতালে। সোলেমান মেহেরিনকে মহাদেবপুর সুলতান ভিলায় রেখে আধা ঘন্টা পরই রওনা হয় ঢাকার দিকে। মেহেরিন জানে না নিবাসের ঘটনা, সোলেমান জানায়নি, জানালে অস্থির হবে। কয়েক ঘন্টার জার্নি শেষে সুলতান নিবাসে আসে। বাড়ি ফিরে নিজের রুমে গিয়ে গায়ে এলিয়ে দেয়, বড্ড ক্লান্ত লাগছে। সোলেমান এসেছে শুনে বাসার সুলতান সোলেমানের রুমে আসে। এজওয়ান মাহিকে ফের নিবাসে নিয়ে এসেছে, সেসব নিয়ে অনেক কথাবার্তা বলে। সোলেমান চুপচাপ শুনলো। শোনা শেষে রুম থেকে বেরিয়ে এজওয়ানের রুমের দিকে গেল। এজওয়ান আধা শোয়া হয়ে শুয়েছিল আর মাহি ব্যালকনিতে। সোলেমানকে ঢুকতে দেখে নড়ে চড়ে বসলো। এজওয়ান মুখে হাসি ফুটিয়ে বলল, বাইজান যে ফিরলে কখন? সোলেমান সোজা কথায় আসলো। তোর বউ কোথায়? মাহি সোলেমানের ডাক শুনে ব্যালকনি থেকে বেরিয়ে এসে বলল। সোলেমান লক্ষ্য করলো মাহির ঠোঁটের সাইডটা কালচে হয়ে আছে, মেরেছে কেউ। সোলেমান জিজ্ঞাসা করলো। কে মেরেছিল তোমায়? এজওয়ান? এজওয়ান জিভ কামড়ে দিয়ে বলল, কসম ভাই আমি মারি নাই। বউ মারা জিনিস নাকি? তোমার গুণও তো চাচা মেরেছে আমার বউকে, তার বিচার করো। সোলেমান চাচার দিকে তাকালো। বাসার সুলতান এজওয়ানের উপর রেগে গেল। বেয়াদব পেটের শত্রু, কিন্তু সোলেমানের চাহনি দেখে ভীত হয়ে গেল। বাড়ির বউয়ের গায়ে কোন সাহসে তুই হাত দিয়েছিস? বাসার সুলতান চুপ। সোলেমান গর্জন তুলে ফের বলল, চুপ কেন? বলো কেন মেরেছো? ও কেন আমার ছেলের বুকে ছুরি দিয়ে আঘাত করলো? তার বিচার অন্যভাবে করা যেত, তুমি কেন মারবে? তোমার ছেলে দোষ না করলে কি এমনি ওর উপর জন আঘাত করতে আসে? এজওয়ান চুপসে গেল, কাম সারছে। ভাই তো এখন বাপের উপর থেকে সরে তার দিকে আসতেছে। যদি জিজ্ঞাসা করে কি করছি বউয়ের সাথে যেমন করলো, তখন কি বলবে এজওয়ান? সোলেমান এখন এজওয়ানের দিকে তাকালো। এই তুই কি করছিস? তোকে কেন মাহি মারতে গেল? এজওয়ান নুইয়ে গিয়ে বলল, মনে নেই কি করছিলাম, মনে পড়লে জানাবো। সোলেমান এগিয়ে গেল। শার্টের বোতাম খুলে দেখলো ব্যান্ডেজ করা। এজওয়ান ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ফল কাটার ছুরি তো, সেজন্য বেশি গভীর নেই। ব্যথা করছে এখনো অনেক? বেশি না ভাই, তুমি চিন্তা করো না। সোলেমান উঠে দাঁড়ালো।
তোকে নিয়ে চিন্তা করার মতো অত সময় আমার নেই। তারপর মাহির সামনে দাঁড়িয়ে বলল, কাজটা তুমি মোটেও ঠিক করোনি মাহি। এই ভুল দ্বিতীয়বার আর যেন রিপিট না হয়। সংসারটা কোনো গেমিং স্পন্সর নয় যে ভালো লাগলো তো রাখলাম, আর ভালো লাগলো না বলে ডিলিট করে দিলাম। সংসার মানে ঝগড়া, মনোমালিন্য। তাই বলে ছুরি তুলে নিয়ে স্বামীকে মারবে, এটা কোনো... আপনার ভাই কাজকর্মই এমন করছে যে... কি করেছে সেটাই জানতে চাচ্ছি। সেটা বলতে পারলে বলেই দিতাম। তাহলে নিজেদের মধ্যে সলভ করে নাও। লোক জানজিন হলো কেন এভাবে? আর তোকে বলছি এই জোয়ান, বিয়ে করছিস নিজের পছন্দে দেখে শুনে জেনে বোঝে, তাহলে এইসব কেন হচ্ছে? বউকে বোঝার চেষ্টা কর। আমি তো বোঝার চেষ্টা করছি ভাই, কিন্তু বউ তো বোঝে না। নিজে আগে ঠিক হও। আর হ্যাঁ, আঘাতটা তুমি যেহেতু করেছো মাহি, সেহেতু ইজওয়ানকে তুমি বলবে আগে। সুলেমান চলে গেল। এজওয়ান বাপকে যেতে না দেখে বলল, ভালো হয়েছে না ভাইজানের হাতে বকা খেয়েছো? বেশ হয়েছে, আরো মারতে আসবা আমার বউকে? বাশা সুলতান রেগে হনহন করে চলে গেল। এজওয়ান দুহাত মাথার উপর দিয়ে এক পা আরেক পায়ের উপর দিয়ে বলল, ও বউ ক্ষুধা লেগেছে, ফল কেটে দাও না। মাহি শক্ত মুখে তাকালো। এজওয়ান সেটা দেখে বলল, ডাক দেবো ভাইজানকে? ভাইজান কিন্তু আমার দেখভাল করতে বলেছে তোমায়। মাহি ফলের ঝুড়ি নিয়ে আসলো। পাশে বসে আপেল কাটতে এজওয়ান মাহির হাতের ছুরিটার দিকে তাকিয়ে বলল, এই ছুরি দিয়ে মেরেছিলে নাকি? না, তাহলে ওটা কোথায়? বাগানে ফেলে দিয়েছি। ইস, মারার আগে একটু ধার দিয়ে নিতা। সেজন্য এখন আফসোস হচ্ছে, পরের বার এই ভুল হবে না। আবার মারবা নাকি? অবশ্যই। আমায় অনেক ঘৃণা করো তাই না? মাহি এজওয়ানের মুখের আপেল পুড়ে দিয়ে বলল, আমি আপনাকে মারাত্মক রকমের ঘৃণা করি এনজওয়ান সুলতান। যতটা ঘৃণা করলে কখনো কারো প্রতি আর এক ফোঁটাও মায়া জন্মায় না। আপনি একটা ধর্ষক। আমি আপনাকে কোনো দিন ক্ষমা করব না। কসম, আমি আপনাকে সুযোগ পেলেই মেরে ফেলবো। এজওয়ান আপেল খাওয়ার সময় ইচ্ছে করে মাহির আঙ্গুলে চুমু দিয়ে বলল, তোমার জন্য না হয় আমি হলাম দর্শক, বিয়েটা যেভাবে করি না কেন, তুমি আমার বউ, তোমাকে ছোঁয়ার রাইট আমার আছে। মৃত্যুর আগ অবধি এইভাবে ছুঁয়ে যাব। আচ্ছা, সাফওয়ান ছড়ি কি তাকেও এইভাবে দর্শক বলে আখ্যায়িত করতে মাহি? মাহি কমলার খোসা ছাড়িয়ে বলল, ওর নখের যোগ্য নন আপনি, তাই ওর নাম উচ্চারণ করবেন না। আমি হতেও চাই না অন্যকে যোগ্য। আমি আমার মতন হয়েই থাকতে চাই। উল্টোও আমার ভালেরও যোগ্য না। রাগাবেন না আমায়, আমার মন মেজাজ ভালো না। সাফওয়ানকে নিয়ে একটা কথা আমার বলবেন না। তুমি এখন ভালোবাসো ওই বেটাকে? বলো, মাইন্ড করবো না। মাহি বিরক্ত হতে লাগলো। শান্তিতে থাকতে দিবেন আমায় আপনি? আমাদের একে অপরকে আলাদা করেও শান্তি হয়নি, এখন আবার পুরনো কাসুন্দি ঘাটছেন। কাসুন্দি গাড়তে আমার ভালো লাগে। আচ্ছা, ওই বেটা আসলে তোমায় ভালোবাসতো? আমার ভীষণ ডাউট আছে। তাতে আমার কি? না ভাবো ভালোবেসে তোমায়, তাহলে এত চুপচাপ আছো কি করে? ভালোবাসলে তো ছিনিয়ে নিতে হয়, যেটা আমি নিয়েছি ছিনিয়ে। সাফওয়ান একটা ভদ্র ঘরের সন্তান। এক্সারসাইজ নেওয়া বন্ধ করো। ভালোবাসা কখনো ভদ্র অভদ্র দেখা না। পাওয়া ইচ্ছে থাকলে কেঁদে নিতে হয়। তোমার সাফওয়ান যদি কেঁদে নেওয়ার চেষ্টা করে তোমায়, আর যদি বাই এনি চান্স পরেও যায়, কসম আমি তোমার সাফওয়ানের হাতে তুলে দেব। কিন্তু আফসোস, সাফওয়ান এটা জীবনও পারবে না। মাহি এবার বিরক্ত হয়ে উঠে দাঁড়িয়ে বলল, আমিও চাই না সাফওয়ান তার মূল্যবান সময়গুলো আপনার মতো ইতরের পেছনে পড়ে নষ্ট করুক। মাহি সবাই চলে যেতে যাচ্ছিল, কিন্তু এজওয়ান ডেকে উঠল। এই তৈরি করলে বেটি শোন। মাহি পেছনে তাকাতে এজওয়ান চুমু দেখিয়ে বলল, আই লাভ ইউ। আমার 100 সন্তানের জননী হওয়া তৌফিক দান করা হোক তোমায়। মাহি চলে গেল। ইব্রাহিম বাড়ি ফিরে ফোনটা হাতে নিয়ে বারবার পায়চারি করছে। নম্বর উর্মি চেনেনি, কারণ সে 2 নম্বর সিম দিয়ে ফোন করেছে আজ, আর সেদিন 1 নম্বর দিয়ে করেছিল। আরেকবার ফোন দিয়ে পরিচয় দেওয়া যাক, দেখা যাক উর্মি কি বলে। ইব্রাহিম ফের কল লাগালো। বেজে কেটে যেতে যেতেও শেষবার রিসিভ হলো। আবার ফোন দিয়েছেন কেন কাকা? দেখুন, এটা রং নাম্বার। আমার কোনো স্বামী নেই ইয়াসিন নামের। ইব্রাহিম গলা খাকারি দিয়ে বলল। উর্মি? আকস্মিক নিজের নাম শুনে উর্মি ভেবাচাকা খেয়ে গেল। কে আপনি? আমার নাম জানলেন কি করে? আমি ইব্রাহিম, চিনেছো? উর্মির মাথা কয়েক সেকেন্ডের জন্য ব্লক হয়ে গেল। ইব্রাহিম মেহরিনের ওই মেয়র দেবরটা
চিনেছো আমায়? আপনি মেহেরিনের দেবর? হ্যাঁ। আমাদের ফোন নাম্বার কোথায় পেলেন? সত্যি বলবো? মিথ্যা কেন বলতে যাবেন, সত্যি বলেন। ইমনের ফোন থেকে নিয়েছি। উর্মির চোখ বড় বড় হয়ে আসলো। ভাইয়ার? কিন্তু কি করে? ইমন আমার এখানেই কাজ করে। উর্মি চমকে বলল, ভাইয়া আপনার ওখানে কাজ করে? তো সেদিন তোমার ভাইয়ার ফোন আমিই ধরেছিলাম। উর্মি চোখ খিচে ধরল। পরিচয় দিলেন না কেন সেদিন? বাজে ব্যবহার করে ফেলেছিলাম সেদিন। ইব্রাহিম মনে মনে বলল, ভাগ্যের সেদিনের কথাটা বলিনি, যে উর্মিকে তার বাচ্চার বাপ বলতে গিয়ে তার মাকে বলে দিয়েছিল। বলে দিলে মান সম্মান চলে যেত। ভালো আছো? আপনি হঠাৎ ফোন দিলেন যে, কিছু বলবেন? এমনি ইচ্ছে করলো তোমায় খোঁজ খবর নিতে। ও আচ্ছা, মেহেরিন কেমন আছে? মেহেরিন তো আজ মহাদেবপুর চলে গেছে। ও চাচা বোধ হয়, তাহলে কাল পরশু আনতে যাবে ওকে। আমিও তাই শুনেছি। আচ্ছা রাখি তাহলে। সত্যি রেখে দিয়ে? আকস্মিক মায়ের ডাক শুনে উর্মি তড়িঘড়ি করে বলল, রাখছি, মা দেখলে বকবে। ফোনটা কেটে দিয়ে বলল, মেহেরিন ফোন করেছিল মা, ঢাকা থেকে এসেছে আজ, তাই ফোন দিয়েছিল। ইতি বেগম আর কিছু বলল না। উর্মি জোরে শ্বাস টানলো, বাঁচা গেছে। ইব্রাহিম ফোনের দিকে তাকিয়ে রইল, মুখের উপর কেটে দিল ফোনটা। মেয়েটাকে মনে ধরে গেছে। সোলেমানের মতো সেও না হয় ভুল করে ফেলুক, সোলেমানের শালি মানেই তো আমার ঘরওয়ালি। মেয়ে এসেছে শুনেই তার একদিন পর সকালে নাস্তা সেরে সুলতান ভিলায় গিয়ে মেয়েকে নিয়ে আসে মোতালেব ভুইয়া। অনেকদিন ধরে মেয়েকে দেখে না, আজ বড় মেয়েও আসবে। মেহেরিন বাবার মুখে শুনেছে সে খালামণি হতে যাচ্ছে, শুনে যে কি খুশি হয়েছে। আফিয়া সুলতান বাধা দেয়নি, যাওয়া নেই, হাসি মুখে বলেছে যতদিন ইচ্ছে থাকতে। মেহেরিন বাবার হাত ধরে নিজের বাড়িতে চলে আসে। অনেকদিন পর নিজের পরিচিত রুমে এসে বেশ শান্তি পেল মেহেরিন। অপেক্ষা গুনছে আপার আসার। মেহেরিন এসেছে শুনে উর্মিও ছুটে চলে এসেছে। এবার অনেকদিন থাকবে এখানে মেহেরিন। উর্মি এসে থেকে মেহেরিনের পা থেকে মাথা অবধি দেখছে। মেহেরিন উর্মির এমন চাহনিতে অস্বস্তিতে পড়ছে, আর না পেরে বলল, এভাবে দেখছিস কেন আমায়? উর্মি মেহেরিনের তুলতুলে নরম গাল টেনে বলল, আগের থেকে কি গুলুমুলু হয়ে গেছিস তুই মিহু? দুলাভাই অনেক আদর করেছে এই কয়েকদিনে, তাই না? মেহেরিন লজ্জা পেল। উর্মির হাত সরিয়ে দিয়ে বলল, তুইও না বাজে বকিস না তো, যেমন তেমন কিছুই না। জানি জানি, আদরের ফল সব। মেহেরিনের মনে পড়ে গেল গারো পাহাড়ে কাটানো এক রাতের কথা। ইস্কি লজ্জা মান সম্মানের রফা দফা। মিহু শোন, বল না। জানিস ইমন ভাইয়া কোথায় কাজ করে? মেহেরিন ভ্রু কুচকালো। তো ওই যে তোর দেবরটা আছে না, এজওয়ান ভাইয়া। এটা আবার কে? এটা না, মেয়র উনি। ইব্রাহিম ভাইয়া? সত্যি? ওনার ওখানে কাজ করে ইমন ভাইয়া। মেহেরিন বিস্ময়ের সহিত বলল, তাই তো বললো। তোর মুখেই জানতে পারলাম আমি। ইমন ভাইয়া ভালো আছে? উর্মি বিরস মুখে বলল, আগের তুলনায় এখন খুব কম ফোন দেয়। আমরা দিলেও হু হা না এমন ছোট ছোট করে জবাব দেয়। বোধহয় কাজের প্রেশারের জন্য হতে পারে। মেহেরিন উর্মির কথার মাঝে সেরিনও চলে আসে অনিকের সাথে। সানজিদা বেগম হাত ছেড়ে মেহেরিনকে ডেকে বলল, ও মেহু, দেখ সেরিন এসে গেছে। মায়ের ডাক শুনে উর্মি মেহেরিন দুজনে রুম থেকে বের হয়ে উঠানে আসে। কালো বোরখায় তার বোন সেরিনের এক হাত ধরে অনেক এগিয়ে আসতেছে। মেহেরিন দৌড়ে গিয়ে বোনের সামনে দাঁড়িয়ে অনেককে সালাম দিয়ে বলল, আপা কেমন আছো? ভাইয়া কেমন আছেন? সেরিন ঘরে ঢুকতে ঢুকতে বলল, কোনো রকমে আছি রে। সানজিদা বেগম ঠান্ডা পানি এনে দিল। অনেক সেরিন খেলো। সানজিদা বেগম অনেককে খাবার বেড়ে দিতে চাইলে অনেক মানা করে, সে এখনই চলে যাবে, খাবে না কিছু। সানজিদা বেগম অবাক হয়, আসলোই তো কেবল, এখনই চলে যাবে? খুব জরুরি হওয়ায় অনেক তৎক্ষণাৎই চলে গেল। দু একের মধ্যে আবার আসবে। মেহেরিন বোনকে ভালো মতন দেখছে না, পেট এখনো উঁচু হয়নি। আপার কয় মাস হতে পারে? মেহেরিনকে এভাবে পেটের দিকে তাকিয়ে থাকতে দেখে সেরিন জিজ্ঞাসা করলো, কি দেখছিস? মেহেরিন জবাব দিল, তোমার পেটটাকে কমাস। সবে 2 মাস। তোমার পেটটাকে কমাস, তোমার বাবুর অস্তিত্ব টের পাও? সেভাবে তেমন পাওয়া যায় না। আমি অনেক আদর করবো বাবুকে। আমার হয়ে গেলে তুইও একটা বাবু নিয়ে ফেল মিহু। যত তাড়াতাড়ি নিবি তত তাড়াতাড়ি বাবুর সাথে নিজের সময় বেশি কাটাতে পারবি। মেহেরিন নিজের রুমে চলে আসলো। আসলেই বাচ্চা নিবে? বয়স কত তার? 18। তারা দুজন তো ঠিকঠাক মতন কাছাকাছিই আসতে পারেনি। যাও সেদিন আসলো মেহেরিন সইতে পারল না। আল্লাহ যখন দেয় তখন হবে। ডিসেম্বরের 1 তারিখে মরিয়ম সুলতানের 26তম
মৃত্যুবার্ষিকী পূরণ হলো। সুলতান নিবাস ও সুলতান ভিলায় সেদিন হুজুর ডেকে দোয়া ও কবর জিয়ারত করা হলো। এতিম বাচ্চাদের খাবার, জামা কাপড় দেওয়া হলো। মাহি সবটাই দেখলো নিবাসে। আমজাদ সুলতানের মৃত্যুবার্ষিকীর মতোই সেম সবকিছু হলো। আশ্চর্য হলো এই ভেবে যে ওনাদের ছেলে মেয়েকে এসে দেখছে না। দেখলো কবর জিয়ারতের সময় সোলেমান সাহেবকে কেমন নিশ্চুপ হয়ে যেতে অনেকক্ষণ বসেছিলেন কবরের সামনে। তারপর রুমে গিয়ে সেই যে রুমে ঢুকলেন আর বের হলেন না। এজওয়ান ঘরে আসা মাত্রই মাহি জিজ্ঞাসা করলো, ওনাদের ছেলে মেয়েকে দেখলাম আমি, কেন? ওরা কোথায় থাকে? আপনাদের সাথে থাকে না কেন? এজওয়ান ক্লান্ত শরীর সোফায় এলিয়ে দিয়ে বলল, সব জানতে হবে তোমার? অবশ্যই। আচ্ছা তাহলে আই লাভ ইউ বলো, সব বলে দেব, A to Z যা জানি। সেটা তো জীবনেও মুখ দিয়ে বের হবে না। তাহলে আর আমার বলাও হলো না। আমি খোঁজ লাগাবো? লাগাও আজ একটা সময় হাতে থাকলে। আজ এইটা কেন বলছেন? তাছাড়া কি বলবো, ওনাদের ছেলে মেয়ে তো তোমার চোখের সামনেই। আমার চোখের সামনে মানে? কোথায় তারা? আমি তো দেখি না। ভাইজান আর রুমু। মাহি বিস্ময়ে শেষ পর্যায়ে চলে গেল। এজন এটা কি বলল? রুমাইসা সোলেমান সাহেব ওনাদের ছেলে মেয়ে? সেদিন এজন্য রুমাইসা বাবা বাবা বলে চিৎকার করছিল। আফিয়া সুলতানকে তাহলে বাবা মা বলে ডাকে কেন তারা? আফিয়া সুলতানের ছেলে মেয়ে কোথায় নেই? মাথা হ্যাং হয়ে যেতে লাগলো মাহির। ফের প্রশ্ন করতে যেতে দেখলো এজওয়ান ওয়াশরুমে ঢুকে গেছে। মেহরিন অলংকারপুর থাকায় জানতে পারেনি আজকারও মৃত্যুবার্ষিকী পালন হচ্ছে ও বাড়ি থেকে কেউ জানায়নিও ফোন করে। রুমাইসা খুব কেঁদে চলছে মা বাবাকে ভেবে। রুমাইসার যখন 3 মাস তখন আমজাদ সুলতান মারা যায়, যখন 6 মাস তখন মা মারা যায়। সেইটুকু বয়সে দেখা বাবা মায়ের চেহারা কি আর মনে থাকে? ছবি দেখে চিনিয়েছে সোলেমান কোনটা বাবা আর কোনটা মা। সোলেমান নিজের রুমের ফ্লোরে বিছানায় পিঠ থেকে এক পায়ের উপর হাত ঠেকিয়ে মায়ের ছবিটার দিকে তাকিয়ে আছে। কি অপরূপ সুন্দর ছিল তার মা। ফর্সা ধবধবে গায়ের রং, লম্বা কালো ঘন কেশ, ডাগর ডাগর চোখ, গোল গোল চেহারা। এই রূপ দেখে বুঝি তার বাবা আমজাদ সুলতান প্রেমে পড়েছিলেন, অথচ এই রূপই তার মায়ের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। সোলেমানের নানা দেওয়ান নওরোজ শাহ লুকিয়ে রাখতেন মেয়ে মরিয়মকে। চোখ ধাঁধানো সুন্দরী ছিল মরিয়ম, এতই সুন্দরী ছিল যে একবার পুরুষের নজর মরিয়ম সুলতানের উপর পড়লে সেই নজর সরানো দায়ী হয়ে যেত। সোলেমান দীর্ঘশ্বাস ফেলল। তার মায়ের মতনই মেহেরিনও সুন্দর, তবে মরিয়ম সুলতান একেবারে ঊর্ধ্বে চলে গিয়েছিলেন সুন্দরের দিক দিয়ে। সোলেমানের বুক ভারী হয়ে আসে। আর কটা বছর বেঁচে থাকতো তার বাবা মা? যে বয়সটায় বাবা মাকে বেশি প্রয়োজন ছিল সেই বয়সটাতে সোলেমান আর রুমাইসা এতিম হয়ে গেছে। তখন কেউ ছিল না এই ছোট্ট সোলেমান আর রুমাইসাকে সামলানোর জন্য। সোলেমান বোনকে কোলে নিয়ে বাবা আর মায়ের ছবির সামনে বসে কাঁদতো। কখনো বাবা মায়ের কবরের পাশে গিয়ে বোনকে নিয়ে শুয়ে থাকতো। কি বিভৎস ভাবেই না সেই দিনগুলো কাটিয়েছে। তো তখন এই সুলতান নিবাসে তখন 6 মাসের রুমাইসার 7 বছরে সোলেমান একা একা কাটিয়েছে 15টা দিন। কেউ ছিল না, কেউ না। আনোয়ার সুলতান আর আমিরুল সুলতানের প্রবেশ নিষেধ ছিল সুলতান নিবাসে। কেন তা জানে না সোলেমান। আমজাদ সুলতান খুব একটা সম্পর্ক রাখতে চাইতেন না বাপ আর মেজো ভাই আমিরুলের সাথে। সোলেমান মায়ের ছবিটার দিকে শেষবার তাকালো, অস্ফুট স্বরে বলল, রুমাইসা তো তবু একটা মা পেল, মা বাবার মতো দুজনের আদর পেল, কিন্তু আমি তোমাদের হারিয়ে আর কাউকে পেলাম না মা। কিছুক্ষণ চুপ থেকে ফের বলল, জানো তোমার মতন করে আমার বুকে টেনে কেউ নেয়নি। আসল দিয়ে মুছে দেয়নি কেউ আমার চোখের পানি। মেহরিন আর উর্মি বিকেলে শেষ আলোয় তাদের বাড়ির পাশে সরু লেন ধরে হাঁটছে। গলির দুপাশে দেয়ালগুলোতে সোনালি আভা পড়েছে, বাতাসে ভেসে বেড়াচ্ছে হালকা ধুলোর গ্রান। মেহরিন এক হাতে ছোট বাজারের ব্যাগ ধরে অন্য হাতে ওন্না সামলে হাঁটছে। বাড়ির মোড়ে মোতালেব ভুইয়া ব্যাগটা এসে দিয়ে গেছে। কি যেন একটা জরুরি কাজ থাকায় বাসা অবধি আসতে পারেননি। সানজিদা বেগম আসতে চেয়েছিল, কিন্তু উর্মি থাকায় মেহরিন বলল, আসার দরকার নেই, তুমি বাসায় আপুর সাথে থাকো। মেহরিন উর্মি নিজেদের মধ্যে গল্প করছে। হাসির মধ্যে হঠাৎ মেহরিনের শরীরের সঙ্গে কারো জোরে ধাক্কা লাগলো। মেহরিন কিছুটা টলকে গেল। চোখের সামনে তখন এক মধ্যবয়সী মহিলা, যার শাড়ির রং বোঝাই যায় না, ময়লার ধুলোয় মাখা হয়ে আছে। শরীরের স্কিন টোনটাও বোঝা যাচ্ছে না। এনাকে আগে কখনো দেখেনি মেহরিন। মহিলাটা প্রায় মাটিতে পড়ে যাচ্ছিল। মেহরিন তাড়াতাড়ি তাকে ধরে ফেললো, তার বাহু দুটো ধরে ধীরে ধীরে সোজা করে দাঁড় করালো। মহিলার শরীর ভীষণ হালকা, যেন একটু চাপে ভেঙে যাবে। তার চুলগুলো উস্কো খুস্কো, ঠোঁট ফেটে আছে, মুখ জুড়ে ক্লান্তির রেখা, আর গায়ে ছেঁড়া শাড়ির আঁচল। মনে হলো অনেকদিন ধরে না খাওয়া বা ঠিক মতো খেতে পায় না। মেহরিন স্নিগ্ধ স্বরে শরীরের ধুলো মুছে দিতে দিতে বলল, আপনার লাগেনি তো? মহিলাটা প্রথমে কিছু বলল না। হুট করে কি যেন হলো, চোখ দুটো বড় বড় করে মেহরিনের দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টি একেবারে অদ্ভুত। মেহরিনের কথাটা শেষ করে মহিলার দিকে তাকাতেই কপালে ভাঁজ পড়ল। এমনভাবে তাকিয়ে থাকায় ওর কাটার মতো শিহরণ হলো। কিছুক্ষণ চুপ থেকে মহিলা অস্থির গলায় বলল, মেয়ে, তোর সামনে ঘোর বিপদ আছে রে। মেহরিন এমন আকস্মিক কথা শুনে হতবিহ্বল হয়ে গেল। উর্মি আর মেহরিন একে অপরের মুখের দিকে চাচাই করল। উর্মি জিজ্ঞাসা করলো, কিসের বিপদ?
মহিলা তখনও মেহেরিনের হাত চেপে ধরে আছে, এবার আরও শক্ত করে ধরল। মেহেরিন ব্যথা পেতে লাগলো, হাত ছাড়ানোর চেষ্টা করলো, আরও সেটে ধরল। এই মেয়ে, এখনো সময় আছে, তুই পালায় যা। ওরা তোকে ছাড়বে না, তোর সংসার বেশি দিন টিকবে না, তুই ঝরে যাবি, তোকে ওরা মেরে ফেলবে, তোর কোল জুড়ে কখনো সন্তান আসবে না, ওরা আসতে দিবেই না, তোর সংসার করাও আর হবে না। উর্মি আতঙ্কিত হয়ে মেহেরিনকে মহিলার থেকে ছাড়িয়ে পেছনে টেনে নিল। উর্মির শরীর রাগে কাঁপছে। ঠিক এই, আপনি এসব কি বলছেন? মাথা ঠিক আছে আপনার? সেই মুহূর্তে পেছন থেকে কয়েকজন লোক দৌড়ে এলো, তাদের কারো মুখে হাত ধরা, কারো কপালে ঘাম। একজন বলল, আপা ওরে ধরেন, পাগল মহিলা শিকল ভেঙে পালাইছে। উর্মি মহিলাটার হাত চেপে ধরলো। এবার মহিলার মুখে ভয়ের ছাপ দেখা গেল। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমি যাব না। লোকগুলো মহিলাকে টেনে নিয়ে যেতে লাগলো। মহিলা যেতে যেতে একবার পেছনে ফিরে তাকালো মেহেরিনের দিকে, ফের আবার বলল, তোর অপেক্ষায় হয়তো কেউ একজন দাঁড়িয়ে আছে, বুঝলি? জীবন বাঁচাতে চাইলে ওর খোঁজ কখনো পেলেই ওর হাত ধরে পালিয়ে যাবে। ওরা বাঁচতে দিবে না তোদের, ওরা মেরে ফেলবে সবাইকে, ওরা খুব ভয়ঙ্কর, খুব, ওরা আমায় খুব মারে। মেহেরিন নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল, বুকের ভিতর কেমন অজানা ভয় খামছে ধরল। ওই মহিলা এসব কেন বলল? মহিলা জানলো কি করে সে বিবাহিত? উর্মি মেহেরিনকে এভাবে বরফের মতন জমে থাকতে দেখে বলল, আরে ধুর, ওনার কথা বিশ্বাস করিস না, পাগল মহিলা। কোথা থেকে যেন সেদিন চলে এসেছে পাশের গ্রামে, আর এসেই যাকে পায় তাকে এভাবে ভয় দেখায়। চল তো। মেহেরিন যেতে যেতে বারবার পেছনে ফিরে তাকালো। মহিলাটাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে লোকগুলো। কেন বললো সেগুলো? সবাইকে কি একই কথা বলছে? বাসায় ফিরে বাজারের ব্যাগটা মায়ের হাতে দেয় মেহেরিন। সানজিদা বেগম ব্যাগটা নিতে মেহেরিন রুমে চলে আসে। মনটা এখনো ভয়ে অস্থির হয়েছে। ভীষণ ভয় পায় মেহেরিন এসব কথাবার্তাকে। তারা এমনভাবে বলে যেন মনে হয় তা আসলে কোনো একদিন ঘটবে। মেহেরিন ওয়াশরুমে ঢুকে অজু করে আসলো। মন মস্তিষ্ক শান্ত করার উপায় একটাই, নামাজ। মেহেরিন 2 রাকাত নফল নামাজ পড়লো, তারপরেও শান্ত হলো না হৃদয়। এতটাই গভীরে গিয়ে আটকালো সেই কথাগুলো। সানজিদা বেগম মেয়ের রুমে ঢুকে মেয়েকে অদ্ভুতভাবে কাঁপতে দেখে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? রাস্তায় কেউ কিছু বলেছে? মেহেরিন জবাবে মাথা দুদিকে নাড়ালো। তাহলে? সবটা শুনে সানজিদা বেগম মেয়েকে বলল, সে পাগল মেয়ে, এসব কথা কেউ কানে নেয়? এসব অবাস্তব, এসব বিশ্বাস করা মানে কুফরি করা। নামাজ পড়ে নে, মন শান্ত হবে। পড়েছি, তারপরেও শান্ত হচ্ছে না। এই রাতে আবার গা কাঁপিয়ে জ্বর আসলো মেহেরিনের। সে বয়স্ক মহিলাকে দেখলো স্বপ্নে। বিকেলে সেম ঘটনাটা আবার রিপিট হলো স্বপ্নে। রাত 3টার দিকে একটা ফোন কল আসলো। ফোনের ওপাশ থেকে জানানো হলো, কলঙ্কিত নারীটির খোঁজ পাওয়া গেছে, তাকে কি করব আমরা? ফোনের এপাশ থেকে কেউ একজন বলল, জায়গা মতো চালান করে দেওয়ার ব্যবস্থা করো, বাংলাদেশের ত্রিসীমানায় যেন না দেখি, তারপর বাকিটা আমি দেখছি। ভেবেছি মরে যাবে, কিন্তু না, কই মাছের প্রাণ এখনো মরার নাম নিচ্ছে না। ওকে দেশে নিয়ে আসাটাই ভুল হয়েছে, ওই দেশের বন্ধ করে রাখা উচিত ছিল, পতিতাদের ওখানে। ফোনটা কেটে গেল। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকার শাহবাগে নতুন বিল্ডিংয়ের উদ্বোধন করা হয়। নাম ইনফিনিটি গ্লোবাল লজিস্টিক কর্পোরেশন। শিওলের হেডকোয়ার্টারের কাছে টাওয়ার সূর্যের আলোয় ঝলমল করছে। লবিতে মার্বেল ফ্লোর, ঝলমলে লাইট, আর দেয়ালে বিশ্বের বড় বড় শহরের ছবি। দুবাই, লন্ডন, নিউ ইয়র্ক, সিঙ্গাপুর, সিডনি, জেনেভা, চট্টগ্রাম, প্রতিটা ছবি কোম্পানির আন্তর্জাতিক উপস্থিতির প্রমাণ। ইনফিনিটি গ্লোবাল মূলত একটি আন্তর্জাতিক শিপিং ও লজিস্টিক কর্পোরেশন। তারা পণ্য উৎপাদক থেকে গ্রাহকের হাতে পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ লজিস্টিক চেন তৈরি করে। এয়ার কার্গো, সি কার্গো, ট্রান্সপোর্ট সবই তাদের নিয়ন্ত্রণে। গুদাম, লজিস্টিক হাব, অফিস, প্রতিটা জায়গা নিখুঁতভাবে পরিচালিত। কর্মীরা প্রতিদিন একে অপরের সঙ্গে সমন্বয় করে কাজ করে। অফিসে কাস্টমার সার্ভিস চ্যাটে নতুন ক্লায়েন্টের চাহিদা জানে। হিসাব বিভাগ পেমেন্ট নিশ্চিত করে। মার্কেটিং দল আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে চুক্তি সই করায়। পোর্ট ও গুদামে কর্মীরা পণ্য লোড আনলোড করে, স্টক আপডেট রাখে এবং জাহাজ, ট্রাক বা এয়ার কার্গো নির্ভুলভাবে চালানো হয়। প্রতিটা শাখা দক্ষ কর্মীদের দিয়ে পূর্ণ। তারা জানে প্রতিটা শিপমেন্ট ঠিক সময়ে পৌঁছানো, ক্লায়েন্টের আস্থা বজায় রাখা আর আন্তর্জাতিক মান বজায় রাখায় ইনফিনিটির পরিচয়। ঢাকার এই অফিসের দায়িত্ব দেওয়া হয়েছে এজওয়ানকে। এজওয়ান সিইও। এজওয়ান চায়নি এইসব অফিসের দায়িত্ব নিতে, কিন্তু ভাইজানের ভয়ে নাও করতে পারেনি। তার সাথে তার বাপও ছিল, পুরোই রক্তের শত্রু। ভাইজানকে খেপিয়ে দিয়ে বলে, দিন বউয়ের সাথে না চিটকে অফিস সামলা, অন্তত 2 মুঠো ভাত পাবি। মানছে আর বিয়ে করেনি, এক ছেলে বউ দূরে রেখে দেশ বিদেশ ভেজে খাচ্ছে, আর এক ছেলে রুম থেকে বের হয় না বউ রেখে। এজওয়ান সোলেমান সামনে থাকায় শুধু গিলে গেছে কথা। এজওয়ান ভাইকে বলেছে, ভাই মাহিকেও নেই আমার সাথে, কোনো একটা নিম্ন পদ দিয়ে দাও মাহিকে, বউকে ছাড়া সারাদিন থাকবো কি করে আমি।
সোলেমান ভ্রুকুচকে জানতে চায়, এডুকেশন কোয়ালিটি কি? এজন নিজেও তো ও জানে না কি কোয়ালিটি এডুকেশনের। এজন গিয়ে মাহিকে জিজ্ঞাসা করলো, মাহি এই তৈরি করলে বেটি, তোমার এডুকেশন কোয়ালিটি কি? জামা কাপড় গোছাচ্ছিল। জেনে কি করবেন? তোমায় একটা হাইফাই জবের ব্যবস্থা করে দেব। তুমি ইনকাম করবা আর আমি বসে বসে বউ টাকায় খাবো। অনার্স শেষ, মাস্টার করব। ভর্তি হওনি? মাহির কপাল কুচকে আসলো। না, হব। কেন? আমি যতদূর জানি সোলেমান সাহেব তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ইব্রাহিম পাশাও। ভাইজান বাংলাদেশে থাকে, সেই জন্য বাংলাদেশে পড়েছে। আমি তো আর এখানে থাকি না, থাকি অস্ট্রেলিয়ায়। তো দেশে এসে কেন আমার জীবন নিয়ে এমন টানা হেঁচড়া করলেন? তার জন্য দায়ী তুমি সুইটহার্ট। এখন বলো কি করবে? অস্ট্রেলিয়া পড়াশোনা শুরু করবে, নাকি ডাবিতে কথা বলবো, নাকি কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কথা বলবো? আমার তো আজাইরে এত টাকা নেই বিদেশে দৌড়াবো সামান্য মাস্টার্স করার জন্য। আমার আছে তো, কোনো টাকা পয়সা লাগবে না পড়তে। নো নিড। তাহলে ডাবিতে কথা বলি। আমার মুখ নেই, আমি বলতে পারবো না। আচ্ছা শোনো, খুব শীঘ্রই আমি একটু অস্ট্রেলিয়া যাব, তো তোমারও আমি নিয়ে যাব সাথে। আমি যেতে পারবো না। তোমায় জিজ্ঞেস করিনি যেতে পারবে কি পারবে না। তোমাকে আমি রেখে যাব না। না জানি আমার অবর্তমানে তুমি আবার পরকীয়া লিপ্ত হয়ে যাও, তখন আমি বউ হারানোর শোকে আধা পাগল হয়ে যাব। তাই তুমি যাবে আমার সাথে। তোমার তো পাসপোর্ট ভিসা আছে, সমস্যা হওয়ার কথা না। এখন আসি ভাইজান, ইয়া বড় কাজ গাড়ি চাপিয়ে দিয়েছে। মাহি জানতে চাইলো, কিসের কাজ? জানো না, সেদিন যে অফিস উদ্বোধন হলো, তার সিও আমি। মাহি ব্যঙ্গ সুরে বলল, সোলেমান সাহেব নিজের পায়ে নিচে কুড়াল মারতে ভীষণ পছন্দ করে বোধহয়। এটা বললে কেন? আপনার মতো একটা বেয়াদবকে কি করে অফিসের দায়িত্ব দেয়? কবে বিয়ে করবি রুমু? বয়স তো কম হলো না। রুমাইসা বিরক্ত হলো নিজের বিয়ের কথা শুনে। হবে না রে বিয়ে আমার। কেন? দুনিয়ার সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ হলো বিয়ে করা। তো সারা জীবন আবেয়াইত্যা থাকবি নাকি? সেটা কি সম্ভব নাকি মেয়ে হয়ে? তাহলে করে ফেল বিয়ে তাড়াতাড়ি। পছন্দ হয় না কাউকে, সব ভাদাইম্মাগুলো এসে ভিড়ে আমার কাছে। আমার ভাইদের মতন স্মার্ট হ্যান্ডসাম দায়িত্বশীল কাউকে পেলে তখন করব। দাওয়াত দিতে ভুলিস না। পুরো সুলতানপুরের সবাইকে দাওয়াত দিব আমার বিয়েতে। সবচেয়ে বড় বিশাল আকারে ধুমধাম করে বিয়ে হবে আমার। শুধু একবার শাশুড়ির পুতের দেখাটা পাই। ইনশাল্লাহ পেয়ে যাবি দেখিস। বড় লোকদের বিয়ে মানে হরেক রকমের খাওয়া দাওয়া। আমি দোয়া করে দিব। চত্বরে এসে রাস্তা পার হয়ে উপজেলা রোডের দিকে আসতেই রুমাইসাদের সামনে এসে দাঁড়ালো একটা কালো বাইক। রুমাইসা ভ্রু কুচকালো, সাইড দিয়ে সরে যেতে নিলে পাশ থেকে বাইকওয়ালা রুমাইসার চাদর টেনে ধরলো। রুমাইসা চমকে উঠলো। চত্বরের সবাই তাকালো। রুমাইসা একবার চারিদিকে চোখ বুলিয়ে বাইকের দিকে তাকালো। কোন ধরনের অসভ্যতা এটা? চাদর টেনে ধরে রেখেছেন কেন? ছাড়ুন। লোকটা ছেড়ে দিল চাদর। মাথা থেকে হেলমেটটা সরিয়ে রুমাইসার দিকে তাকালো। সাদা ফর্সা, গায়ের রং হালকা চিকন, রাগে কপাল কুচকে আছে, একদম কড়া মাল মনে হলো লোকটার কাছে। লোকটার চাহনি দেখে রুমাইসার উল্টি এসে পড়ার উপক্রম। জোয়াখোরে থেকে কম না দেখতে। লোকটা বাইক থেকে নেমে রুমাইসার সামনে দাঁড়ালো, একটু ঝুঁকে বলল, হাই সেক্সি। কথাটা কানে আসা মাত্রই রাগে শরীর কেঁপে উঠল রুমাইসার। হাত উঁচু করে চর বসাতে নিলে লোকটা হাত ধরে ফেলে। রুমাইসা হাত ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না। লোকটা উল্টো রুমাইসার হাতে চুমু খেয়ে বলল, সুলতান বাড়ির মেয়ে না তুমি? তোমাকে আমি এক রাতের জন্য হলেও আমার বিছানায় নিয়ে আসবো, আমার বিছানা কাঁপানোর জন্য। ভার্জিন তো তুমি? রুমাইসার কান গরম হয়ে আসলো। তীব্র রাগে মুখ থেকে থুতু বের করে ছিটিয়ে দিল লোকটার মুখে। তারপর সজোরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল, চিনিস আমার ভাইদের? তোকে কেটে কুত্তাদের খাওয়াবে। চিনতে এসেছি, তোকে কুত্তার মতো খুবলে খাবো আমি। জাস্ট ওয়েট অ্যান্ড সি। লোকটা রুমাইসার চাদর দিয়ে মুখের থুতু মুছে চলে গেল। রুমাইসার শরীর থেকে চাদর ছুঁড়ে ফেলে দিল রাস্তায়। রাগে ক্ষোভে শরীর জ্বলে যাচ্ছে তার। চত্বরের একটা মানুষও এগিয়ে এলো না। রুমাইসা বাড়িতে ফিরেই বাপদাদাকে সব খুলে বলেছে। এত বড় সাহস, ভরা চত্বরের সামনে তার সাথে এমন অশ্লীল আচরণ করলো, তাকে এসব নোংরা নোংরা কথা বললো, আর লোকজন তামাশা দেখলো। আমিরুল সুলতান ফোন করে সোলেমানকে সব জানালো। সোলেমান শোনা মাত্র রাগে ফেটে উঠলো। এত বড় কলিজা, তার বোনকে বিছানায় নিয়ে যাবে, কুত্তার মতন খুবলে খাবে, এত সাহস! সোলেমান আধা ঘন্টার মধ্যে ওই ছেলের আমলনামা বের করলো।
সোলেমানদের বিরোধী দলের শত্রু নাসিরউদ্দিনের ছেলে নাজিম ছিল। সে 1 সপ্তাহ হয়েছে দেশে এসেছে আর এসেই সুলতান বাড়ির পেছনে লেগেছে। তারপরের দিনই সকাল হতে না হতে এজওয়ান বাহাদুরকে ফোন করে মহাদেবপুর আসে। বেপরা এজওয়ান ভাইয়ের ঊর্ধ্বে গিয়ে নাসিরউদ্দিনের ছেলে নাজিমকে খুঁজে বের করে ওই বকচত্বরে কুত্তার মতন পিটায়। নাজিমের 1 পা ভেঙে দিয়ে আসে। এজওয়ান চেয়েছিল চোখি গালিয়ে দিতে, কিন্তু ইব্রাহিম জানামাত্রই চত্বরে গিয়ে এজওয়ানকে সরিয়ে নিয়ে আসে। এজওয়ান তো চত্বরে থাকা লোকদেরও পিটাতে চেয়েছিল। ওর বোন অসম্মান হচ্ছিল, এখানে আর এই কুত্তার বাচ্চারা আমজনতারা তামাশা দেখছিল। সোলেমান চেয়েছিল লুকিয়ে এনে আড়ালে শাস্তি দিতে, কিন্তু এই এজওয়ান আকবরই সব ভেস্তে দিল। বেয়াদবটা আরো কাজ বাড়িয়ে দেয়। এজওয়ান মহাদেবপুর এসেছে শুনে সোলেমানও চলে আসে এজওয়ানকে থামাতে। নাসিরউদ্দিন মারাত্মক ক্ষেপে গিয়েছে সুলতানদের উপর। তার ছেলেকে চত্বরে পেটানো ছেড়ে দিবে সে এত সহজে? এর বদলা সে নিয়েই ছাড়বে। চত্বরের একজন এজওয়ানের মারার ভিডিও করছিল। নাসিরউদ্দিন সেটা দেখে ওই ছেলেকে বলল, ছেলেটা তাই করলো, অনলাইনে ছড়িয়ে দিল ভিডিওটা। মেহেরিন সন্ধ্যার দিকে জানতে পারে তার স্বামী মহাদেবপুর এসেছিল, কিন্তু তার সাথে দেখা না করে ঢাকায় চলে গেছে শুনে মন খারাপ হলো। কেন এসেছিল জানে না। ও বাড়ি থেকে আফিয়া সুলতান বলেনি, শুধু বলেছিল দরকারে এসেছিল। কি এত দরকার যে একটু দেখা করে যেতে পারলো না বউয়ের সাথে? খুব বেশি সময় লাগে সুলতানপুর থেকে অলঙ্কারপুর আসতে? এত সময় হয়? অথচ মেহরিনের জন্যই তার কোনো সময় হয় না। মেহরিন তার জন্য অপেক্ষা করতেই থাকে। এই ভেবেছে তার অপেক্ষার পালা শেষ করিয়ে তার সুলতান সাহেব তার নিকটে আসবে, কিন্তু না, মেহরিন ভুল। তার অপেক্ষার এত সহজে শেষ হবার নয়। মেহরিন এগিয়ে গেল জানালার দিকে। জানালার পাশে থাকা বেলি ফুলের গাছটার দিকে তাকালো। জীবনটা কি অদ্ভুত তার। কখনো শ্বশুর বাড়ি, কখনো স্বামীর বাড়ি, তো কখনো বাবার বাড়ি। কেমন যেন জলে ভাসা সংসার তার। এক কোল থেকে আরেক কোল ভেসে চলে, কোনো স্থায়িত্ব নেই। জানালা শিখে 2 হাত চেপে মাথা ঠেকালো মেহরিন। বিয়ের অনেক মাস হলো তাদের। কি পেলো এই কয় মাসে? শুধু এখান থেকে ওখানে থাকা ছাড়া। ভাত কাপড় তো তার বাবারও দেওয়ার সামর্থ্য আছে। শুধু ভাত কাপড়ের জন্য তো মেয়েদের বিয়ে দেওয়া হয় না। সুলতান সাহেবের সাথে যতক্ষণ থাকে ততক্ষণ মেহরিন একটা চমৎকার মানুষের সাথে থাকে। তখন তার সুলতান সাহেব সবসময় মেহরিনের আশেপাশে থাকে, যত্ন করে। কিন্তু যেই মেহরিন দূরে সরে আসে তখনই সাক্ষাৎ হয় অজানা এক পুরুষের সাথে, যে ঠিকমতো যোগাযোগ করে না। ফোন দিলে ফোন সুইচ অফ বলে। এই জীবন তার ভীষণ অদ্ভুত, বিষণ্ণ রকমের লাগে। মেহরিন সুলতান সাহেব খুব সাধারণ একটা মানুষ হতো। একটা ছোট্ট 2 কামরার উপরে টিনের চালের ঘর থাকতো তাদের। সুলতান সাহেব একটা ছোটখাটো চাকরি করতো। রোজ সকালে কাজে যেত, সন্ধ্যা রাত দিয়ে ঘর মাখতো, ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরত। মেহরিন রান্নাবান্না শেষ করে জলের গ্লাস নিয়ে অপেক্ষা করতো তার ফেরার। সোলেমান ফিরতে মেহরিন তার শাড়ির আঁচল দিয়ে ঘর মাখতো, চেহারাটা মুছে দিত। সপ্তাহের একটা দিন বৃহস্পতিবারের রাতটা বারান্দায় বসে কাঁধে মাথা রেখে মধ্যরাত অব্দি চাঁদতারা দেখত। শুক্রবারের বিকেলে একটু ঘুরতো। বৃষ্টি পড়লে তারা টিনের চালে পড়া বৃষ্টির ঝমঝম শব্দ শুনে বারান্দায় এসে দাঁড়াতো। মেহরিন হাত বাড়িয়ে সে পানি ছুঁয়ে দিত, পা ভেজাতো। তার সুলতান সাহেব তখন পাশে থেকে মেহরিনকে দেখে যেত। জীবনটা কি এতেই সুন্দর হতো না? জীবন বলতে তো এটাই সুন্দর। খুব সাধারণ একটা জীবন, কোনো জঞ্জাল নেই। খুব বিলাসিতা, বড়লোক, হাইফাই জীবন ওসব উপন্যাসে শুনতেই ভালো লাগে। বাস্তবে এই জীবন বড়ই বিতৃষ্ণার। মেহরিন বেলি গাছের পাতার ফাঁক দিয়ে দেখতে পাওয়া চাঁদের পানে তাকালো। কালো মেঘগুলো থেকে বারবার চাঁদটাকে ঢেকে দিচ্ছে। মেহরিন মনের বিতৃষ্ণা থেকে গুনগুন করলো, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না? কেন মেঘ আসে হৃদয় ও আকাশে, তোমারই দেখিতে দেয় না? ক্ষণিকের আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে। মেহরিনের পরক্ষণেই মনে পড়ল মানুষ বাঁচে অপেক্ষায়, আর তার অপেক্ষারা বাঁচে আশায়। সোলেমান এজওয়ানকে নিয়ে ঢাকায় ফিরে তার পরের দিন সকালে জানতে পারলো নেট দুনিয়া রীতিমতো তোলপাড় এজওয়ানের ওই ভিডিওটা নিয়ে। এমন ক্যাপশন দিয়েছে যে সেখানে বলা হচ্ছে এজওয়ান শুধু একটা নিরীহ ছেলেকে মেরেছে বাপ ভাইয়ের ক্ষমতা প্রয়োগ করে। উপর মহল থেকে ফোনের উপর ফোন আসতে শুরু করলো সোলেমানের কাছে। সোলেমান বোঝানোর চেষ্টা করলো শুধু মারেনি তার ভাই। কিন্তু কে শুনে কার কথা? প্রমাণ কি যে এজওয়ান এমনি মারেনি? মাহিও নিউজটা দেখে কিছুটা চমকালো। সেও শুনেছে রুমাইসার বিষয়টা। সে নিজে থাকলে সেও গিয়ে 2 চড় মেরে আসতো। এদিকে এজওয়ান নিশ্চিন্তে ভাত ঘুম দিচ্ছে। মাহি স্পিচলেস। কিভাবে এত নিশ্চিন্তে থাকতে পারে সে? হাউ ইজ দিস পসিবল? এদিকে উপরমহল থেকে এজওয়ানকে অ্যারেস্ট করার জন্য বলা হয়েছে প্রশাসনকে, যেহেতু বিপরীত পক্ষে দলের বিষয়। এখন এটা নিয়ে হাঙ্গামা হবেই। সন্ধ্যার পর পুলিশ আসলো এজওয়ানকে ধরে নেওয়ার জন্য। সোলেমান চুপচাপ দাঁড়িয়ে দেখছে। বাশা সুলতান রীতিমতো পুলিশের উপর চড়াও হওয়া শুরু করেছে। যত টাকা লাগবে দিবে, তারপরেও ছেলেকে নিয়ে যেতে দেবে না। পুলিশরা বলে দিল সাফ আমাদের হাতে কিছুই নেই। আমাদের উপর মহল থেকে হুকুম দিয়েছে, আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য। সুলতান সোলেমানের দিকে এগিয়ে এসে বলল, তুই চুপ কেন? তুই কিছু বল, দরকার পড়লে প্রধানমন্ত্রীর সাথে কথা বল। সোলেমান ভ্রু বাঁকালো। প্রধানমন্ত্রী আমার খালা লাগে, কাজে সহ্য করার মতো বসে থাকবে। উল্টো তার থেকে আমি দূরে থাকার চেষ্টা করি, চাই না তার নজর আমার উপর পড়ে। আর তিনি আমাকে তার
ফায়দার জন্য ব্যবহার করুক। সোলেমান এই জন্য জনসম্মুখে তেমন কিছু করে না। জনসম্মুখে করা মানে নিজের ইমেজ নষ্ট করা, কিন্তু এই বেয়াদব তাকে এভাবেই ডুবাচ্ছে। এজওয়ান যাওয়ার সময় মাহির দিকে তাকালো। মাহি তাকিয়ে আছে তার দিকে। এজওয়ান মাহির দিকে তাকিয়ে বলল, মাহি কেঁদো না আমার জন্য মাহি, আমি ঠিক বেরিয়ে আসবো। ভ্রু কুচকালো। সে কাঁদতে যাবে কোন দুঃখে? মাথা ঠিক আছে? আমি কাঁদতে যাবো কেন? এজওয়ান গাল ফুলালো। আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি চোখে জল টুলমুলো করছে। জেলে যাচ্ছেন, তারপরও ফাজলামো বাদ দিচ্ছেন না। আশ্চর্য হচ্ছি আমি, আপনাকে কি দিয়ে বানানো হয়েছে? পিওর মাটি দিয়ে। আমি জেলে চলে যাচ্ছি বলে আবার প্রাক্তনের কাছে চলে যেও না যেন, তাহলে দুটোকে কবর দিয়ে আসবো বলে রাখলাম। টেনে নিয়ে গেল এজওয়ানকে। কয়েক ঘন্টা আটকে রাখবে এজওয়ানকে, সর্বোচ্চ 24 ঘন্টা, তারপর ঠিক বেরিয়ে আসবে। সাফওয়ানের কানে এসেছে এজওয়ানকে পুলিশ ধরেছে মহাদেবপুরে বিরোধী দলের নাসির উদ্দিনের ছেলে নাজিমকে পেটানোর দায়ে। ঘটনা সত্যি? ওপাশ থেকে হাবিব বলল, খুব মারা মেরেছে। বিনা কারণে? তদন্ত করলে জানা যাবে। সাফওয়ান দাঁত চেপে বলল, যদি বিনা কারণে মেরে থাকে আর সেটা প্রুফ হয়, তাহলে ও শাস্তির এমন ব্যবস্থা করবি যাতে কয়েক মাস বের হতে না পারে। ঠিক আছে, রাখছি, আপডেট দিতে থাকিস। সাফওয়ান ফোনটা কেটে কাজে মনোযোগ দিল। এজওয়ান হাবিবকে এতক্ষণ ধরে কথা বলতে দেখছিল, ফোনটাও কেড়ে রেখেছে তার। এসেছে জেলে আধা ঘন্টাও হয়নি। এজওয়ান হাবিবকে ডেকে বলল, এই কনস্টেবল শুনুন। হাবিব ভ্রু কুচকালো। কনস্টেবল সিরিয়াসলি? সে ইন্সপেক্টর। হাবিব বিরক্ত হয়ে এগিয়ে এসে বলল, কি সমস্যা? একটা এসি ব্যবস্থা করেন তো, গরমে ঘেমে যাচ্ছি। বাপের বাড়ির আবদার? এজওয়ান তার পরনের জ্যাকেটটা খুলে রেখে বলল, না, মামার বাড়ির আবদার। প্লিজ ভিআইপি ছেলে নিয়ে রাখুন আমায়। সরি, সম্ভব নয়। তাহলে 5 স্টার হোটেল থেকে আমার খাবার আনার ব্যবস্থা করুন। আম ভেরি হাঙ্গারি নাও। হাবিব কনস্টেবলের দিকে তাকিয়ে বলল, ক্যান্টিন থেকে ডাল আর রুটি এনে দাও। এজওয়ান দাঁত চেপে বলল, আমি বলছি 5 স্টার হোটেল থেকে আনতে খাবার, জেলের বাতি ক্যান্টিন থেকে নয়। জেল থেকে ছাড়া পেলে বাপের টাকায় 5 স্টার হোটেলে, জেল থেকে ছাড়া পেলে বাপের টাকায় কিনে খাবেন 5 স্টার হোটেলে গিয়ে। এখানে আপনার বাপ টাকা দিয়ে রাখিনি। এজওয়ান জেলের শিক দিয়ে হাত বের করে বলল, আমার ফোন দিন, আমি টাকা দিয়ে আপনার গরম মাথা ঠান্ডা করার ব্যবস্থা করছি। হাবিব উল্টো ফিরে চলে যেতে যেতে বলল, ফোন দেওয়া সম্ভব নয়। এজওয়ান পারছে না এই হাবিবের বাচ্চা গাবিবকে একটা উষ্ঠা দিতে। গলার স্বর উঁচু করে এজওয়ান বলল, ফোন দিন, তরিকুলে বেটির সাথে কথা বলবো আমি। তরিকুলে বেটির গলার স্বর অনেকক্ষণ হলো শুনি না। কি হলো, দিন ফোনটা। গরিব দেশ একটা, এসিও লাগাতে পারে না কারাগারে। বাইরে দেশে গিয়ে দেখুন জেলে কত ফেসিলিটি দেওয়া হয় অপরাধীদের। বাইরের দেশের মানুষ জেলে থাকার জন্য উল্টো আরো বেশি অন্যায় করে। আর আমাদের এই বাংলাদেশে দোষীদের শাস্তি দিলে পুরস্কার দেওয়া বদলে উল্টা ধরে নিয়ে আসেন জেলে। ফালতু দেশে ফালতু আইন কোথাকার। আমি মতে দিলাম আপনাদের এই ফালতু সিস্টেমের উপর। জেলখানার ভেতরে মশার কামড়ে এজওয়ানের টিকে থাকা দায় হয়ে পড়েছে। হাত দিয়ে সারা শরীরে মশা থাপড়াচ্ছে, তো কখনো জ্যাকেট দিয়ে শরীরে বসা মশা তাড়াচ্ছে। শেষমেশ আর না পেরে এজওয়ান গলা উঁচু করে ডাকলো, এই হাবিলদার, মশা কামড়াচ্ছে তো, একটা মশা মার স্প্রে নিয়ে আসুন। বসা যাচ্ছে না, আমার শরীরে সব তাজা বদলোকের রক্তগুলো খেয়ে দিচ্ছে এই ছোট লোকের মশার দল। হাবিব এগিয়ে আসলো। এই সমস্যা কি? বারবার চেঁচাচ্ছেন কেন সারের মতো? এজওয়ান হাত বাড়িয়ে দেখিয়ে বলল, দেখুন কামড়ে ফুলিয়ে দিচ্ছে শরীর। স্প্রে না থাকলে 10 টাকা দিয়ে অন্তত একটা কয়েল তো এনে দিন। এত অমানবিক কেন আপনারা? একটু মানবিক হন। হাবিব কনস্টেবলকে বলে একটা কয়েল ধরিয়ে দিল। এজওয়ান কনস্টেবলকে ডেকে বলল, কনস্টেবল শুনুন। কনস্টেবল দাঁড়িয়ে পড়ল। বলুন। আপনার তো এখন কোনো কাজ নেই, তাই না? কনস্টেবল ভ্রুকুচকে জানতে চাইল, কেন বলুন তো? আমি খুব একাকিত্ব বোধ করছি, একটু কোম্পানি দিন আমায়। ভালো লাগছে না একা একা। আমার কাজ আছে। পরে বলবেন, এখন কোম্পানি দিন। জেল থেকে বের হওয়ার পর পকেট গরম করে দেবো, ট্রাস্ট মি। কি কোম্পানি দেবো আপনাকে? যা ইচ্ছে হয় প্রশ্ন করুন, আমি শুধু পায়ের ওপর পা তুলে জবাব দেব। আচ্ছা, ভাবার সময় দিন। আপনার নাম কি? এজওয়ান তপ্ত শ্বাস ফেলল। লেডি কিলার রোমিও। বাড়ি? উগান্ডা। প্রিয় খাবার? বাংলা মাল। প্রিয় নায়ক? শিরায় শিরায় রক্ত, আমি দেবের ভক্ত। কনস্টেবল খুশি হয়ে গেল, সে নিজেও দেবের ভক্ত। আচ্ছা, প্রিয় সিঙ্গার? নার্গিস আফা।
কনস্টেবলের কপালে দুভাঁজ পড়ল। এত সিঙ্গার থাকতে এই বেটার পছন্দ নার্গিস রে। তার গান ভালো লাগে আপনার? সেই লেভেলে ভালো লাগে। শুনবেন বলি? শালা শালা বুইরা শালা তেল মাইরা দে যৌবনের তালায়, বাসর করে দুজনে কইতে আমার শরম করে, খেতার নিচে বাত্তি চলে। কনস্টেবল সাথে সাথে সরে গিয়ে বলল, এই মেয়ে থামুন। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, ছি ছি, কি গান সব। এজওয়ান থেমে গেল। কিছুক্ষণ পর বাশার সুলতান আসলো খাবার নিয়ে ছেলের জন্য। এজওয়ান তেহারিটা খেয়ে একটা কোক খেলো। বাশার সুলতান ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, চিন্তা করিস না বাপ, সকাল হলে বের করে নিয়ে যাব। এজওয়ান বাপের হাত সরিয়ে দিল। মাথা থেকে বিরক্ত হয়ে বলল, মাথায় হাত দিও না তো, চুলগুলো নষ্ট হয়ে যাবে। আয়না বালু নেই জেলে, যে দেখে ঠিক করব। কি গরম শালা জেল। এরপর কেউ ধরতে আসলে তাদের বলে দেব ভিআইপি জেলে নিয়ে রাখে যেন। আর হ্যাঁ, তোমায় আমাকে বের করা নিয়ে ভাবতে হবে না। সকাল হলে আমি এমনিতেই বেরিয়ে যাব। তুমি নাকে সরিষা তেল দিয়ে ঘুমিয়ে যাও। বাশার সুলতান শুধু তাকিয়ে রইল ছেলের পানে। সে ছেলের জন্য অস্থির, পাগল হয়ে যাচ্ছে। আর তার ছেলে অস্থিরতাকে জাস্ট পাত্তাই দিল না। সোলেমান বদ্ধ রাত অবধি উকিল আর বাহাদুরের সাথে কথাবার্তা বলল। সকাল হলে এজওয়ানকে ছাড়িয়ে নিয়ে আসা হবে, তারই ব্যবস্থা করলো সোলেমান। যাক, এজওয়ান আগে থেকেই সতর্ক ছিল, সেজন্য বাহাদুরকে বলে চত্বরে সিসিটিভি ফুটেজটা আগেই সরিয়ে নিয়েছিল। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে নাজিম কিভাবে অশ্লীল আচরণ করছে রুমাইসার সাথে। রুমাইসার চেহারাটা ব্লার করে দিতে বলল সোলেমান। যখন পাবলিশ হবে তখন সব ঠিকঠাক করে কাজ সারতে সারতে প্রায় রাত 3টা বেজে যায়। ইদানিং সে ভীষণ ব্যস্ত। 2 দিন পর পরই সিক্রেট মিটিং হচ্ছে। গুঞ্জন শোনা যাচ্ছে প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী আসবে বাংলাদেশে, আর বাংলাদেশের জনগণ বেশ ক্ষিপ্ত তার উপর। কোনো বড় ধরনের হাঙ্গামা বাঁধাতে পারে। তার উপর নতুন একটা শাখা দাঁড় করালো বিজনেসের। সব দিক দৌড়াদৌড়ি করে ঠিকমতো খাওয়া গোসলেরই সময় পায় না সোলেমান। ব্যক্তিগত ফোনটাও রুমে বন্ধ হয়ে আছে, বউয়ের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। সোলেমান আজ একটু ফ্রি হলো। কাল ছোটা লাগবে মহাদেবপুর। বউকে একটু দেখার লোভে না জানি তার লেদা বউটা অভিমান করে বসে আছে। তাছাড়া পরশু নিউ ইয়ার, 20 গিয়ে 21 আসবে, বউয়ের সাথে থাকা দরকার। সোলেমান ফোনটা চার্জে দিয়ে অন করলো। মেহরিনের 132টা ফোন কল। সোলেমানের খারাপ লাগতে শুরু করলো। উপন্যাসে যেভাবে বলা হয়, লেখা হয়, নায়ক যতই ব্যস্ত থাকুক দিন শেষে নায়িকার জন্য সময় বের করে। বাস্তবে এটা মোটেও সম্ভব হয় না। রাজনীতিতে ঢুকার নীতি হচ্ছে রাজনীতিতে নিজের দাপট চালাতে হলে ফ্যামিলি স্যাক্রিফাইস করতে হবে। ফ্যামিলি নিয়ে ভাবলে রাজনীতিটার করা হয় না। সোলেমান দুটোকে ব্যালেন্সে ঠিক রেখে চলতে চায়, কিন্তু হিমশিম খেয়ে যায়, হয়ে আর ওঠে না। পরিবার বুঝে বলে তেমন সমস্যা হয় না, কিন্তু তার লেদা নতুন বউ এসবে অভ্যস্ত হতে সময় লাগবে। সোলেমান গ্যালারি থেকে মেহরিনের ছবি বের করলো। তার সাথে সোলেমানের কোনো ছবি নেই। রুমাইসা পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে, সেটাই আছে ফোনে। সোলেমান ছবিটা দিয়ে কিছুক্ষণ চেয়ে থাকলো। তারপর ফোনটা রেখে ব্যালকনিতে এসে সিগারেট ধরালো। সিগারেট 2 আঙ্গুলের ফাঁকে ধরে মুখে নিয়ে টান দিয়ে ধোয়া বাতাসের সাথে চড়িয়ে দিয়ে গলা ছেড়ে গাইলো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।